অপারেশন সিন্দুরটা আমরা যতটা সাকসেসফুলি করেছি, আমরা হয়তো পৃথিবীকে সেটা দেখাতে পারিনি। একটা পার্টি, যে পার্টি নিজে ক্লেম করে যে আমি পৃথিবীর সব থেকে বড় পার্টি, সে ন্যারেটিভ ওয়ারফেয়ারে হেরে যাচ্ছে কি করে? আমি যদি জেনজি আন্দোলন বলি, আমি যদি এই দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ বলি। জেনজি আন্দোলনে হারলো কারা? আমি এবার তোমাকে একটা অল্টারনেট ন্যারেটিভ দিচ্ছি। উই আর বাই নেচার সেকুলার। ভারতবর্ষ সেকুলার তার কারণ হিন্দুরা ভারতবর্ষে মেজরিটি। সেই ধর্মের ওপর ভিত্তি করে একটা দেশ চলে। তুমি একসময় বামপন্থী রাজনীতি করেছো, তুমি ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি করেছো, হ্যাঁ একদমই তাই। এবং তুমি, আমি যদি ভুল না করি, তুমি বাম আমলে স্কুল কিংবা কলেজে পড়েছো। তুমি কি সত্যি এটা পড়েছো যে সিলেবাসে যে সব কিছু ভূগোলরা করেছে? আর আজকের ডেটের এমন কি সিলেবাসের পরিবর্তন চোখে পড়ছে যেটার জন্য একটা জাতির ভাবনা চিন্তাগত পরিবর্তন হয় বলে তোমার মনে হচ্ছে? না, তুমি যদি এটাকে দলীয়ভাবে বলো তাহলে এটা বলাটা, আমরা যখন পডকাস্টটা রেকর্ড করছি তখন 3 মাসও হয়, 100 দিনও হয়নি। আমরা সেই সময়ে কথা বলছি। কিন্তু এই প্রবণতাটা তো হয়েছে আমাদের গোটা স্কুল জীবনে, গোটা কলেজ জীবনে একটা শ্রেণীকে মহিমান্বিত করা হয়েছে। আমাদের বারবার রুটসগুলো, আমি যেটা বারবার বলছি, একটা মানুষকে, একটা গাছকে যদি শিকড়বিহীন করে দেওয়া যায় তাহলে সেই গাছটা বাঁচে না। মানুষও ঠিক একইভাবে কোনোভাবে ডেভেলপমেন্ট মডেলের পার্ট হতে পারবে না যদি তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ন্যাশনালিজম নয়, ইন্টারন্যাশনালিজম, হিন্দুত্ব ইজ কমিউনাল, এবং অন্য যা কিছু আছে সেগুলো সেকুলারিজম। আমি এখনও বলছি উই আর বাই নেচার সেকুলার। ভারতবর্ষ সেকুলার তার কারণ হিন্দুরা ভারতবর্ষে মেজরিটি। 55টা দেশ রয়েছে যেখানে একটি নির্দিষ্ট ধর্ম, সেই ধর্মের ওপর ভিত্তি করে একটা দেশ চলে। সেখানে তো সেকুলারিজম নেই। ইউসিসি কেন আনা হচ্ছে, ইউসিসি কি, সেটা আমাদের বুঝতে বুঝতে 2026 লাগলো। তুমি আমাকে বলো না, তুমি হিন্দু হিসেবে তোমার বয়স আমি ধরে নিলাম যাই হোক 30 থেকে 40 থেকে 45-এর মধ্যে, তুমি 9 বছর বয়সী একটি মেয়েকে যদি তুমি বিয়ে করতে যাও বা বিয়ে করে নাও, তুমি বাড়িতে আসার আগে রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমাকে অ্যারেস্ট করার জন্য, হয়তো তোমাকে যৌন নির্যাতনের কেস দেওয়ার জন্য পক্সোতে তোমার কেস হবে। এটা অন্য ধর্মে তুমি যদি থাকো ওটা হবে হচ্ছে তার পার্সোনাল ল বোর্ড অনুসারে জায়েজ। আমাদের দেশে এরকম কিছু আইন রয়েছে। আমরা মুখে বলি সেকুলার, সেকুলার দেশে আলাদা আলাদা আইন থাকে? পৃথিবীর কোন দেশে আলাদা আলাদা আইন আছে যেখানে অরিজিৎ তার নাম এবং পদবীর জন্য বিয়ে এবং বিয়ের পরে হয়তো ডিভোর্স হলো, তাকে খোরপোশ দিতে হবে, কিন্তু আমি আমার নাম এবং পদবীর জন্য আমি জাস্ট ফোনের মধ্যে তালাক 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 বলে দিলাম, আমার সম্পর্কে ইতি, আমার খোরপোশ ছেড়ে দাও, তার পর মুহূর্তে আমার বাড়ির লোক সেই মেয়েটিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, এবং সেই মেয়েটি কি করবে, তার কোনো আত্মীয়কে সে হয়তো তখন রিহ্যাবিলিটেট করবার জন্য আরেকবার নতুন করে তার সাথে বিবাহ সম্পর্কে যেতে হবে। তার কারণ সেখানে লেখা আছে 4টে বাই ল অফ দ্য ল্যান্ড। এটা কিন্তু মানে খেয়ালি পোলাও নয়, বাই ল অফ দ্য ল্যান্ড তুমি 4টে অবধি বিয়ে করতে পারো। তুমি করো না 4টে একসাথে, অপশন নেই, ধরা পড়বে। কিন্তু আমাদের দেশে এখনো এরকম বহু মানুষ আছে যারা বাই ল অফ দ্য ল্যান্ড এটা হতে পারে। বাই ল অফ দ্য ল্যান্ড এখনো এরকম অনেকে আছে যারা আন্ডার এজ মেয়েকে নিয়ে আসলো, একটি নির্দিষ্ট, আমি সনাতন ধর্মের মেয়েকে নিয়ে আসলো, তার কনভার্সন হলো, কনভার্সন হওয়ার পর তাকে যে ঘরে পাঠিয়ে দেওয়া হলো সেখানে আরও 3জন মহিলা আছে যারা 3জনই তার সতীন। এগুলো তো আমরা আগে শুনতাম, আমরা তো নিজেরা স্বেচ্ছায় নিজেদের রিফর্মস এনেছি আমরা। হ্যাঁ, সত্যি আমাদের সতীদাহ হতো, রিফর্ম হয়েছে, সত্যি বাল্যবিবাহ
বিধবা বিবাহের মতন রিফর্ম হয়েছে। তা এই রিফর্মগুলো স্বাধীনতার পরও আছে, আর অন্যদিকে কোনো রিফর্ম নেই, লয়ে রিফর্ম নেই। এটা 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 সেকুলারিজম হিসেবে মেনে নিতে হবে? এটা তো চলতে পারে না অরিজিৎ। এটা একটা দিক গেল, কিন্তু এটাও তো দিক হতে পারে যে সরকারের তরফ থেকে যদি যে নারী বা যে আমি একটি বিশেষ সম্প্রদায়ের যে মহিলাদের যারা অত্যাচারিত, আহ, এই প্রোগ্রামটা যদি এরকমও হতে পারতো যে তাদের আরো বেশি সচেতনতা বাড়ানোর চেষ্টা, তাদের আরো বেশি আহ, নিজেদের অধিকার সম্পর্কে সজাগ করার চেষ্টা করে আরো যদি ব্যাপারটা করা যেত, তাহলে তো হয়তো এই প্রশ্নটা আসতো না যে এর মধ্যে ভোট পলিটিক্স জড়িয়ে আছে। এটা আমার প্রশ্ন না, ক্রিটিক্সদের প্রশ্ন। ইট মে বি রং, আমি তোমাকে সেটা জিজ্ঞেস করছি। ঠিক বলছে তারা। এবং আমি সবসময় বলি যে ভারতবর্ষে যদি ক্রিটিক না থাকে যারা তোমাকে এই প্রশ্নটা করেছে, তাহলে ভারতবর্ষের স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যাবে। ভারতবর্ষে বিজেপি যদি আজকে মনে করে বিরোধী শূন্য একটা দেশ বা একটা রাজ্য করে দেবে বা করার মতন জায়গাতে যদি তারা চলে আসে হিউজ ম্যান্ডেট নিয়ে, তাহলে আমার মনে হয় যে তারাও হয়তো খুব বড় একটা মানে মিস্টেক করবে। তার কারণ এই যে প্রশ্নটা যেটা বললে, এই প্রশ্নটা আমি ডিফার করি, পুরোটা ভুল প্রশ্ন, কিন্তু এই ডিসকোর্সটা থাকাটাও ভারতবর্ষে ইম্পর্টেন্ট। যে পলিটিক্যাল কারণে করছে না সামাজিক কারণে করছে না ভোট পলিটিক্সের জন্য করছে না টাকা তোলার জন্য করছে। হ্যাঁ, এটা ঠিক, এই বোঝানোটার জন্যই ন্যারেটিভের যুদ্ধটা প্রয়োজন, যেটা এখনো অনেকে বুঝতে পারছেন না। আমাকে এবং তোমাকে অনেকে হয়তো তার মোবাইল ফোনে দেখছেন, কিন্তু একটা শ্লাঘা থাকছে যে ওই বিশাল বড় স্ক্রিনটা মাল্টিপ্লেক্সের, সেখানে যারা আসে তারাই শুধু সুপারস্টার। কেন অরিজিৎ সুপারস্টার নয়? অরিজিতের রিচ গ্রামে গ্রামে হতে পারে কেন? আমি প্রথম প্রশ্নটা করেছিলাম মানুষজনকে যে ন্যারেটিভের যুদ্ধটায় আমরা কেন পিছিয়ে পড়ছি ওয়েস্টার্ন মিডিয়া থেকে। ময়ূক রঞ্জন ঘোষ যে কথাগুলো বলছে সেগুলো মোবাইলে মোবাইলে ট্রেনে বাসে সব জায়গাতে পৌঁছে যাচ্ছে। এবং তুমি যেটা বললে ট্রিপল তালাক, কতজন সত্যি তিন তালাক মানে তিন তালাক আদৌ আছে কি নেই সেই জিনিসটাই কিন্তু অনেকে জানে না। তুমি এটা জানো তো যে এখনো এই প্র্যাকটিসটা আছে, অর্থাৎ ভাগে 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 তালাক দিলে এখনো তালাকটা হয় ইনস্ট্যান্ট, মানে ওই 2 মিনিটে ম্যাগি রান্নার মতন 2 মিনিটে তালাক দিয়ে দিলাম, ওই জিনিসটা বন্ধ করতে পেরেছে। কিন্তু এখনো অনেক প্রসেস আছে, আমরা তো সত্যি তোমরা জানি না। অরিজিৎ এই সাহসটা দেখাচ্ছে ময়ূককে জিজ্ঞেস করার এই পডকাস্টে। আমরা আরো ডিপ পেনিট্রেশন করে নির্দিষ্টভাবে জেনসিকে বোঝাতে পারছি ন্যারেটিভের যুদ্ধ আমাদের সবচেয়ে বড় যুদ্ধ এই মুহূর্তে লড়তে হবে অরিজিৎ। বন্দুক, গুলি, AK-47, কত ট্যাঙ্ক আছে, ডাজন্ট ম্যাটার। কত বড় লোক তুমি, তোমার বাড়িতে কতগুলো সিকিউরিটি আছে, ডাজন্ট ম্যাটার। একদিন 5th আগস্টের মতন জাস্ট রাষ্ট্রনেতা যদি হও তুমি, হেলিকপ্টার পাবে, নয়তো আমার দাদুর একখান দেশ ছিলোর মতন জাস্ট সব কিছু ছেড়ে তুমি চলে আসবে, যদি তোমার ন্যারেটিভ ঠিক না থাকে, যদি তোমার ন্যাশনালিজম ঠিক না থাকে। এই দুটো খুব খুব ইম্পর্টেন্ট। ন্যারেটিভটা নিয়ে এটা আমি বুঝতে পারি, বিকজ আমি জিও পলিটিক্সেরও একজন ফলোয়ার, এবং সেটার মাধ্যমে আমার ব্যক্তিগতভাবে আমি একটু বৃহত্তর ভাবেই তোমার সাথে আলোচনা করছি, কারণ এটা করা যায়। যে ধরো আজকে যেভাবে ন্যারেটিভ ওয়ারফেয়ারে অনেক ক্ষেত্রেই বলা হয় যে পাকিস্তান কিংবা চায়না আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, যে কারণে অপারেশন সিন্দুরটা আমরা যতটা সাকসেসফুলি করেছি আমরা হয়তো পৃথিবীকে সেটা দেখাতে পারিনি। আমার প্রশ্নটা দ্বিতীয় এখানেই আসছে। একটা পার্টি, যে পার্টির নিজে ক্লেম করে যে আমি পৃথিবীর সব থেকে বড় পার্টি, এত বড় তার আইটি সেল, লক্ষ 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 কর্মী, সে ন্যারেটিভ ওয়ারফেয়ারে হেরে যাচ্ছে কি করে যদি না তার বিরুদ্ধাচরণটা অর্গ্যানিক হয়? আমি যদি জেনজি আন্দোলন বলি, আমি যদি এই দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ বলি। জেনজি আন্দোলনে হারলো কারা? আমি এবার তোমাকে একটা অল্টারনেট ন্যারেটিভ দিচ্ছি। জেনজি আন্দোলনে কি সত্যি বিজেপি হেরেছে? জেনজি আন্দোলন কি সত্যি ভারত সরকার হেরেছে? প্রথমত এটা বিজেপির হেডেক নয়। বিজেপির প্রতিনিধিরা ভারত সরকার, ভারত রাষ্ট্রের যে স্টেক হোল্ডার তাদের অংশ। কিন্তু শুধুমাত্র কোনো পলিটিশিয়ান কিন্তু ভারত রাষ্ট্রটাকে চালায় না, এটাই অন্য দেশ খুব ভুল করে। আমাদের দেশের শুধুমাত্র নেতারা দেশটাকে চালান না, আমাদের দেশে আমলা আছে, একটা রোলিং
সিস্টেম আছে, যে সিস্টেমটা প্রতি মুহূর্তে অরিজিৎ চলে গেল ময়ূক বসলো, ময়ূক চলে গেল রামবাবু বসলো, মাইকটা অন থাকবে। জেনজি মুভমেন্টটা তুমি তোমার মনে থাকবে ধর্মেন্দ্র প্রধান হঠাৎ করে রেজিগনেশন দেওয়ার সময় এটা আউট অফ সিলেবাস হয়ে গেছিল ওদের ক্ষেত্রে, যারা মূলত জেনজি মুভমেন্টটাকে হাইজ্যাক করার চেষ্টা করছিল। ওরা বুঝতে পারেনি যে এত সহজে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দেবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধান একটা খুব ইউনিক কথা বলেছিল যে ভয়ঙ্কর কিছু দেশবিরোধী কার্যকলাপ আটকানোর জন্য এবং বৃহত্তর স্বার্থে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাতে সাফার না করে এবং তাদেরকে ভুল বোঝানো না হয়, তার জন্য আমি এই কাজটা করলাম। ডিপ স্টেটের প্ল্যানটা কি ছিল? এবার ডিপ স্টেট ক্যা হ্যায় ইয়ে ডিপ স্টেট? আমি যদি বলি ডিপ স্টেটটা এমন একটা লবি, যে লবিটা খুব ইরিটেটেড হয়ে পড়ে যখন ভারতবর্ষ নিজেই নিজের আর্মস তৈরি করতে রাজি হয়ে যায়। ডিপ স্টেট হচ্ছে এমন একটা পৃথিবীর লবি, যে লবিটা খুব ইরিটেটেড হয়ে যায় যখন ভারত সবচেয়ে বেশি ভ্যাকসিন বানায় এবং করোনার সময় আসল খেলাটা বুঝে যায় যে আরে এটা তো অনেক দেশ বা অনেক শক্তিশালী দেশ ভ্যাকসিন বিক্রি করার জন্য করছে। ডিপ স্টেট এমন একটা লবি, যে লবিটা সারা পৃথিবীর সবচেয়ে বেশি পাহাড়, জল, পর্বত সব কিছুর নিয়ন্ত্রণ রেখে দিয়েছে, হয়তো 4-5টা ফ্যামিলি মিলেই নিয়ন্ত্রণ রেখেছে। ডিপ স্টেটের প্ল্যানটা কী ছিল? এটা একটা টুলকিটটা শ্রীলঙ্কায় ইউজ হয়েছিল, বাংলাদেশে ইউজ হয়েছিল, নেপালে ইউজ হয়েছিল। টুলকিটটা খুব সহজ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের একটা নাম দাও, জেন জি তো তুমিও ছিলে, যেটাকে জেন জি হিসাবে বলা হচ্ছে। জেন জিটা কি? 18 বছর বয়সে যখন অরিজিৎ হঠাৎ করে প্রেমে পড়লো প্রথম কলেজের দিনটা, আজও ঠিক মনে পড়ে সিনটা। জেনজি মানে কি? হঠাৎ করে পুলিশকে দেখে মাথা গরম হয়ে গেল, তর্ক করা। জেনজি মানে কি? ট্যাক্সিওয়ালা বা মাফ করবেন ট্যাক্সি চালক, তিনি যাবে না, রিফিউজ করছে। ট্যাক্সি চালকের সাথে এমন একটা বাওয়াল আমাদের ভাষায় নিয়ে নেওয়া যে রক্ত গরম করা। সেদিনই মনে হচ্ছে সরকার বদলে দেবো, সেদিনই মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত রস শুষে নেব। জেনজি একটা স্পিরিট। জেনজি চট্টগ্রাম মুভমেন্টের সময় সূর্য সেনরাও ছিল, সুকান্ত ভট্টাচার্য এই 18 বছরের জেনজি একটা বয়স, একটা বয়স, একটা স্পর্ধা, যে স্পর্ধাটার কয়েনেজ এবং ব্র্যান্ডিং করেছে এখনকার দিনে ডিপ স্টেট। জেন আলফা একটা আলাদা, ওই যে বললাম পেরিফেরিয়াল মুভমেন্ট হিসেবে। এই পেরিফেরিয়াল মুভমেন্ট যেটা, সেই পেরিফেরিয়াল মুভমেন্টের মূল উদ্দেশ্যটা ছিল একটা বাইনারি সেট করে দেওয়া। নরেন্দ্র মোদী একদিকে, একজন 70 বছর বয়সী মানুষ, সে বনাম ভারতবর্ষের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। আরে নরেন্দ্র মোদীর বাড়িতেও বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, যে পুলিশটা দাঁড়িয়ে আছে তার বাড়িতেও বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে। টার্গেটটা কি ছিল? টার্গেটটা ছিল বাংলাদেশ স্টাইলে এমন একটা কিছু অশান্তি করা। আমি যে কারণে বারবার বাংলাদেশের যারা আমার বন্ধু বান্ধব এবং যারা সোকল জিও পলিটিক্সে রয়েছেন তাদের বলি যে ভারত যা যা করলো বাংলাদেশ সেই জিনিসগুলো করেনি। হোয়াট নট টু ডু আমরা কিন্তু ফলো করি। হোয়াট নট টু ডু ইন ইন্ডিয়া। শ্রীলঙ্কা যেটা করেছিল, বাংলাদেশ যে কয়েকটা ভুল করেছিল। ডিপ স্টেটের প্ল্যানটাই ছিল নরেন্দ্র মোদী ভার্সেস বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে মুখোমুখি একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া, যে ভারতের প্রধানমন্ত্রী ভারতের বাচ্চাদের বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোকটা তারপরেই দিলেন। তিনিও ইনস্টাগ্রামে অ্যালগোরিদম ব্রেক করে প্রতিদিন, এখন তো আমি দেখছিলাম গেট রেডি উইথ মি ভিডিও প্রধানমন্ত্রী তিনি গতকালকে তিনি দিচ্ছিলেন। সেকেন্ড যেটা করার চেষ্টা হয়েছিল জেনজি মুভমেন্টে, তুমি বলবে তো ন্যারেটিভ ওয়ার্ক করলো না, ন্যারেটিভকে ভাঙা হলো। সেকেন্ড যেটা করার চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে চারপাশে ওয়েস্টার্ন মিডিয়াকে দাঁড় করিয়ে রাখা, চারপাশে এমন কিছু ক্যামেরাকে সেট করিয়ে রাখা এবং একটা মুহূর্ত তৈরি করা। এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে দিল্লি পুলিশ মাথা গরম করে কোনো বাচ্চা ছেলের বুকে এসে গুলি করবে, সেটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। ভারতবর্ষে সবচেয়ে বড় রক্তক্ষয়ী আন্দোলনের মুখ হয়েছে বাচ্চারা, এবং খুনি ভারত সরকার এবার হয়তো বাংলাদেশ স্টাইলে পড়ে যাবে। হলো না। একটা নট আ সিঙ্গেল বুলেট, উল্টে পুলিশদেরকে লিঞ্চ করার মতন অবস্থা হলো। আমাদের দেশে যে সিস্টেম, যে অ্যাপারেটাসগুলো রয়েছে, আমি আবারও বলছি, সেটা কিন্তু এই যে তুমি বলছিলে না যে বিএসএফ এর ক্ষেত্রে বিএসএফ কেন পারছে না, শুধু বিএসএফ বা শুধু আর্মড ফোর্সেস নয়, ভারতবর্ষের ওই আননোন মেন যারা ছায়া মানুষ হয়ে ভারতকে রক্ষা করছে, তাদের ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে ভারতবর্ষ এখনো চলছে।
এবং আমাদের কাছে ওই ইন্টেলিজেন্সটা ছিল যে বড় কোনো কিছু ঘটানোর চেষ্টা হবে, রাস্তায় চেষ্টা হবে। তুমি দেখবে কিছুদিন আগেই একজন খুব বড় সেফোলজিস্ট ওক, তিনি একটি বিদেশি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে এবার আর ইলেকশনের ওপর ভিত্তি করে সরকার বদল হবে না, রেজিম চেঞ্জ হবে না, রাস্তায় নেমে রেজিম চেঞ্জ হবে। তাহলে রাস্তায় নেমে রেজিম চেঞ্জ করলে ভারতবর্ষে গণতন্ত্র গণতন্ত্র আমরা বলি, তাহলে গণতান্ত্রিক কাঠামোটা তুমি মানছো কেন? তুমি হেরে যাচ্ছ বলে তুমি গোটা ওই ব্যাট উইকেট নিয়ে চলে যাবে, পিচটাকে খুঁড়ে দিয়ে চলে যাবে, এবং তোমার বাবার ময়দানটা বলে তুমি তালা আটকে চলে যাবে, 70 বছর তোমার বাবা ওই ময়দানটার দায়িত্বে ছিল বলে। এটা তো হতে পারে না।